আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশের অবস্থা ভালো নাই, দেশের অবস্থা ভালো নাই এবং নানা ধরনের শঙ্কা আছে। মানে আদৌ নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কয়জন মানুষ জীবিত থাকবে, নানা ধরনের একটা অস্থিরতা। এবং বাংলাদেশ অস্থিতিশীল হইলে ভারত এবং আওয়ামী লীগ খুশি থাকবে, এটা আমরা জানি। কিন্তু এখন আবার অনেকে অনেক ধরনের কথা বলতেছে এবং শুধু ভারত বা আওয়ামী লীগ না, আরও কিছু পক্ষ আছে, তারাও কিন্তু অনেকে খুশি হবে আর কি। এবং বন্ধুরা, বাংলাদেশ কতটুকু আনসেফ হইতে পারে, এটা কিন্তু একটা ওই কাউন্টডাউনের মতো একটা অবস্থা হয়েছে আর কি। তো আমরা চাইবো যে বাংলাদেশ একটা নিরাপদ রাষ্ট্রের দিকে যাক। এবং বন্ধুরা, যারা ষড়যন্ত্র করতেছে এবং দেশি এবং বিদেশি পক্ষ যারা আছে, অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করার কাজটাও কিন্তু আমরা নিতে পারি এবং চোখ কান খোলা রাখবেন এবং সজাগ থাকবেন আর কি। তো বন্ধুরা, প্রথমে ওই তাসনিম খলিল, উনি 5 দিন আগে এরকম একটা পোস্ট দিয়েছেন। উনি সম্ভবত ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ওখানে গিয়েছিলেন। তো দেখেন, এখানে ওই তাসনিম খলিল সাহেব উনি রাজশাহী ইউনিভার্সিটিতে গেছেন এবং একটা ছবি উনি পোস্ট করেছেন যে এখানে একটা গ্রেনেডের ছবি এখানে মনে হচ্ছে। এটা কিন্তু ওই বদনা না, এটা গ্রেনেডের ছবি এবং গ্রেনেডের ভিতর থেকে শাপলা ফুল ফুটে আসতেছে। মানে এটার একটা ব্যাখ্যা আমরা দিতেই পারি আর কি, যে এখানে একটা মানে মরণাস্ত্র আর কি, মানে যেটা আপনার জীবনহানি হয় আর কি, সেখান থেকে বাংলাদেশের একটা জাতীয়তাবাদ বা বাংলাদেশের একটা স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতীক তৈরি হয়েছে বা একটা রক্ষা হচ্ছে আর কি। তো যেখানে আমরা মানে পরাজিত শক্তি যারা নাকি গ্রেনেড নিয়ে খেলাধুলা করে, সেখানে আবার এক শ্রেণীর মানুষ শাপলা দেখতেছেন। এটাই কিন্তু আসলে এই ছবিটা মিন করে, এটা আমি বুঝি। আপনারা কে কীভাবে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন। তো বন্ধুরা, এখানে সালাউদ্দিন আম্মার এটা নিয়ে একেবারে খবর আছে এবং এটা নিয়ে আমরা যতটুকু পারবো একটু আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। এবং জুলকারনাইন সাহেব ইনাকে নিয়ে এবং আরও তার কিছু মতামত আছে আর কি, এবং তার ফেসবুক পেজটাও একটু ভিজিট করবো এবং কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আর কি। এবং ওনার যে জুলকারনাইন সাহেবের যে সন্দেহ আর কি, যে এইটা ওসমান হাদিকে আওয়ামী লীগ মারছে নাকি ভারত মারছে, এখানে কিন্তু আরও নাম চলে আসছে। এবং জুলকারনাইন সাহেব কী ভাবতেছেন, এটা কিন্তু আজকে একদম এই ভিডিওর মধ্যে খোলাসা করাটা কিন্তু আমি একটা দায়িত্ব মনে করতেছি আর কি। তো দেখেন, এখানে সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মানে এইটা ভাই দেশের বিরুদ্ধে যায় না। তো দেখেন, এখানে আরেক বাটপার ওখানে আছে, রাজশাহী রাকসুর ভিপি, প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করতে হবে। তো এরা তো ভাই সন্ত্রাসী। এবং এইটা বলার পরে আবার শিবির এবং জামাতের শিবির এরা মানে ঘোষণা দিচ্ছে যে এটা তার ব্যক্তিগত মত। স্বাধীন একটা সভ্য দেশে কি আপনারা আছেন? মানে ডেইলি স্টার যদি ক্রাইম করে আর কি, বা প্রথম আলো ক্রাইম করে, দেশে সরকার আছে না? মানে তোমরা কি ওই ভারতের পক্ষের যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ তৈরি করার জন্য তোমরা উঠে পড়ে লাগছো? তোমাদেরকে কি ওই ভারত পয়সা দিচ্ছে নাকি? মানে আমাদের তো এখন সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে এই 1 দিন 2 দিন যে তোমরা যে অরাজকতাগুলি করছো, এই ছায়ানট থেকে উদীচী থেকে ডেইলি স্টার, প্রথম আলো, তারপরে হিন্দু সনাতন ধর্মের একজনকে পুড়িয়ে মারা, এগুলো তো তাহলে ভারতের পয়সা খায় তোমরা করছো। জামাত শিবিরের প্রতি আমি বলবো যে আপনাদের এখনও সময় আছে, আপনারা ঠিক হন। আদারওয়াইজ কিন্তু ওই আওয়ামী লীগের মতো মানে একেবারে বাংলাদেশ থেকে সীমানার বাইরে চলে যেতে হবে। এটা কিন্তু আমার কথা না ভাই, এটা ইতিহাস সাক্ষী দেয়। ইতিহাস বলতেছে যে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু কেউ বাংলাদেশে রাজত্ব করতে পারে না আর কি। এই লোকটাকে হেনস্থা করা হয়েছে। আমার খুব পছন্দের ভাই নুরুল কবির, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা দুঃসময়ে সাহসের সাথে আওয়ামী লীগের এই 16 বছর মানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে উনি কথা বলে গেছেন আর কি। তো এদেরকেও যদি আপনারা চুল টানেন, মানে মব সৃষ্টি করে মারধর করেন, হেনস্থা করেন ভাই, তাহলে তো ভাই আপনাদের সাথে নাই, জামাত শিবিরের সাথে কেউ থাকবে না। এনটিভি এখানে প্রথম আলো শুনলে ভাই গায়ে ফসকা পড়ে যায়। এখন আরেক পক্ষ তো এসে দাঁড়ায় যাইব যে আমার দেশ বন্ধ করতে হবে। ওই মাহমুদুর রহমানের নামও তো উঠে আসছে যে পিনাকি মাহমুদুর রহমান এরা তুরস্কের সাথে মানে আন্ডারগ্রাউন্ডে এইসব সমঝোতা তৈরি করতেছে। অনেকেই এখন বলা শুরু করছে যে আওয়ামী লীগের সরকার ওই সময় ভালো ছিল, মানে আপনাদের এই অত্যাচারের কারণে। একদিনে আপনারা আপনাদের খোলস থেকে বাড়ায় চলে আসছেন এই হাদিকে উপলক্ষ করে। এখানে বলতেছে 1 ঘন্টা আগে যে মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে মাহফুজ আনাম। ভাই কষ্ট লাগে ভাই, ওনারা যতই ভারতের দালাল হোক, যতই হোক, বাংলাদেশের মানুষ ভাই। এবং ওনারা ভুলচুক হইলেও ভাই একটা ম্যাক্সিমাম মেজরিটি অংশ কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে তাদের গ্রহণযোগ্যতা আছে। ম্যাসিভ মানুষ কিন্তু এখনও এই প্রথম আলো ডেইলি স্টারের উপরে নির্ভরশীল। আমরা তো কখনো বলি নাই যে আমরা ওই মানে জঙ্গিবাদ নিয়ে ভুলভাল এগুলি প্রচার করছে, এই কারণে আগুন জ্বালাই দেবো।
ম্যাসিভ যেই মেজরিটি যারা আছে তারা তো সমর্থন করতে হবে। আপনাদের সংখ্যা কয়জন? উদিচির উপরে ওখানে হামলা করছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, উদিচি অফিসে হামলার প্রতিবাদ। ভাই আমি আছি ছায়ানটের, মানে মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওই প্লেতে অন্য স্কুলেও ভর্তি হয় না, ওখানে ওই ছায়ানটে ওখানে ভর্তি করে দেয় গার্জিয়ানরা। একেবারে 2.5 বছর 3 বছরের বাচ্চারা ওখানে গিয়ে প্লেতে পড়ে, তারপর নার্সারিতে পড়ে, ছোট ছোট বাচ্চা, একেবারে ফুলের মতো বাচ্চা এরা। এই ছায়ানটে এই ছাগলের বাচ্চাগুলি আগুন লাগাই দিছে। মানে আমরা তোদের বিরুদ্ধে রে ভাই, তোরা যেই হোক, তোরা জামাত শিবির হোক, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, তোদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষের মানুষ, আমরা তোদের বিরুদ্ধে অবস্থান নিছি। দেখেন এখানে নাগরিক টিভি বলতেছে 3 দিন আগের খবর এটা, উদ্ধারের পর হেনস্থার শিকার ডেইলি স্টারের 2 নারী সাংবাদিক। চিন্তা করছেন, মানে এদের আওয়ামী লীগের মতো অবস্থা হবে ভাই। মানে আল্লাহ আছে তো, তোরা তো আল্লাহকে মানিস, আল্লাহ আছে এবং আল্লাহ তোদের এই প্রত্যেকটা অবিচারের কিন্তু পানিশমেন্ট দিবে, আমাদের কিছু করা লাগবে না। তো বন্ধুরা, জুলকারনাইন স্যারের ফেসবুক পেজটা আমরা আসেন একটু ভিজিট করি আর কি, ওখানে কিছু ইন্টারেস্টিং খবর পাবো। এবং রাজশাহী রাকসুর যে জিএস মানে লুঙ্গি ড্যান্সের ভাই নাচটা একটু দেখতে হবে। তো দেখেন এখানে জুলকারনাইন স্যারের পেজে আছি এবং এখানে সে 12 ঘন্টা আগে এরকম একটা নিউজ করেছে যে খুব বেশি দিন আগে নয়, গত সেপ্টেম্বর মাসেই ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমের বেশ প্রশংসা করেছিলাম আমি। ওই মানে সাদিক কায়েমের পাগলা ছিল ফ্যান আর কি, মানে সাদিক কায়েম এটা ওইটা বলতে বলতে পাগল। সাদিক কায়েমও তো ভাই ওই তুরস্কের ট্যাবলেট নিয়ে আসছে, দেখেন কি অবস্থা। কিন্তু কে জানতো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে এই সংগঠনের নেতৃত্ব, অদ্ভুতপূর্ণ আচরণ, মুক্ত গণমাধ্যমে আক্রমণ, শিক্ষকদের অসম্মানের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়াবে। মানে ওই আম্মার যেটা করছে, ওই নিজেই তাদের ওই আমিপন্থী বলতেছে, মানে শিক্ষকদের পদত্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি, মানে শিক্ষকদেরকে বাইর করে দেবে। মানে আওয়ামী লীগ যদি আমরা নাও করি, তোদের কারণে তো ভাই আওয়ামী লীগ পন্থী হয়ে যাচ্ছি আমরা। তো তাইলে তোরা ওই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছস, তোরা এমন এমন কাজ করবি যেন আমাদের ভালোবাসা, মানে মায়া মহব্বত যেন পয়দা হয়, লোকজন যেন বলে যে আহা আমাদের ওই শেখ হাসিনার টাইমটাই ভালো ছিল। তাহলে তোরা ওই আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খাইছস, মানে ওই এসালাম যে 4,500 কোটি টাকা যে শেখ হাসিনাকে দিছে, ওই টাকার ভাগ তাহলে তোদের কাছে আসছে। আমি তো মনে করবো যে বাংলাদেশের যে ইন্টেলিজেন্সরা করেন কি ভাই, তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলি খোঁজেন। ফয়সালের অ্যাকাউন্টে নাকি কয়শো কোটি টাকা পাওয়া গেছে, এগুলি একদিন কইছিল 1 কোটি টাকা এদিক ওদিক ঘটাইলেই ভাই যান খারাপ হয়ে যায়। এদের অ্যাকাউন্টে নাকি শত শত কোটি টাকা, দেখার লোক নেই। ছাত্র সংসদ নির্বাচনের আগে এই চেহারাটা কি তাহলে কেবলই একটা মেকি প্রদর্শনী ছিল, যে রূপ তখন এই সংগঠনের নেতৃত্ব সামনে তুলে ধরেছিল? মাত্র 3 মাসের ব্যবধানে তাদের এই ভিন্ন রূপে নিজেদের উপস্থাপন বরং আমাকেই লজ্জিত করেছে। তো দেখেন এখানে আম্বারের ভিডিও এখানে পাওয়া যাচ্ছে, আমরা এটা একটু দেখি। মানে ওইখানে ওই ডেইলি স্টারকে ওই তারা ভাঙচুর টাংচুর করবে, এইসবের কথাবার্তা দেখি কি বলে। ওই যে দেখছেন, প্রথম আলো অফিসের দিকে রওনা হবে আর কি। মানে এই প্রথম আলো অফিস চুরমার করে দেবে। তো এই উস্কানি কিন্তু ওখানে সোশ্যাল মিডিয়াতে এগুলো তো সব সয়লাভ হয়ে গেছিল আর কি, এই ডেইলি স্টার প্রথম আলো ভাঙচুরের আগে আর কি। তো এই উস্কানি কিন্তু এই দিচ্ছে আর কি ওখান থেকে ছাত্র শিবির। দেখছেন, তো এই উস্কানি ওখান থেকে আসছে এবং এরা ভাঙচুর টাংচুর করে এখানে লুঙ্গি ড্যান্স এইসব নাচন নাচছে আর কি। তো এখানে লিখছে জুলকারনাইন স্যার লিখছে যে এই হলো অবস্থা, সারাদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে রাতের বেলা বলিউডের চেন্নাই এক্সপ্রেস সিনেমার ইয়ো হানি সিংয়ের লুঙ্গি ড্যান্স গানের সাথে নাচা। আহা বাটপারি, ওহ বাটপারি, মানে এটা কি বলবে আর। তো এদেরকে শিখাবেন কি করে? এরা এখন শিক্ষকের বিরুদ্ধে লাগিয়ে গেছে। এবং ওই পাকিস্তানের এজেন্ডা আমরা তো দেখছি, তাদের এইসব টক শোগুলোতে দেখা যায় যে 10 বছরের টার্গেট তারা করছে, যে তাদের ব্রেন ওয়াশ করে স্টুডেন্টদেরকে দেদারসে ঢুকাবে। এবং আমি তো মনে করি যে ডাকসু চাকসুতে যে জিতছে, এখানে তো টাকার খেলা হয়েছে। এই টাকা তারা পাইছে হচ্ছে যে তুরস্ক থেকে, আর হচ্ছে যে পাকিস্তান থেকে। পাকিস্তানের অবস্থা ভালো না, তুরস্ক থেকে এইসব ফান্ড পাইছে। এবং এখানে তাদের ওই আমার দেশের মাহমুদুর রহমান এখানে আছে, প্রচুর টাকা পয়সা এখানে নিয়ে এসে এবং এগুলো বিলাইছে ভাই।
টাকা পয়সা দিয়ে ডাকসুতে এগুলো জিতছে। এবং তাদের আরেকটা মাস্টার প্ল্যান ছিল, সেটা হচ্ছে যে এনিহাও কোচিং সেন্টার কইরা, প্রশ্নপত্র ফাঁস কইরা, টিচারদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ডিভাইস কানের মধ্যে লাগায় এক ধরনের ওই প্রশ্নপত্রের আনসার দেওয়া যায়, দূর থেকে রিমোট কন্ট্রোলে বলে ওই কানের মধ্যে লাগাইয়া তারা আনসার দেয়। এই সমস্ত ওই ছাত্রলীগের টেকনোলজি যেগুলো আছে প্রশ্নপত্র ফাঁসের সমস্ত দিয়ে তারা 70-80% স্টুডেন্ট ঢুকাইছে হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। এটা হচ্ছে যে পাবলিক মানে অ্যাজাম্পশন আর কি, এখানে কোনো প্রুফ নাই। এইটা কইরে তারা যেটা করছে, তারা দেখানোর চেষ্টা করছে যে তাদের এই রাকসুতে তাদের কি জনপ্রিয়তা, ছাত্ররা একদম দেধারছে। এইসব ভাইসা গেল কই সব ছাত্রলীগও এখন সব এই মানে শিবিরের লোক, আবার ছাত্রদলও নাই, মানে এই ইউনিভার্সিটিগুলোতে সবাই হচ্ছে যে জামাত শিবিরের মানে আদর্শের লোকজন। এবং নারীরা কি ভাই, হেজাব এবং বোরকা ছাড়া, এটা কি বাংলাদেশের লুক? এটা তো বাংলাদেশের লুক না। যারা হেজাব দেয়, বোরকা পরে, কিন্তু একটা মেজরিটি কিন্তু আছে যারা মানে স্কুল গোয়িং বা কলেজে বা ইউনিভার্সিটিতে মেয়েরা পড়তেছে, শার্ট প্যান্ট পরে, স্যালোয়ার কামিজ পরে, এদের আধিক্যই তো বেশি। মানে বোরকা আর হিজাব পরা কতজন? বাট তারা এমনভাবে পাবলিক ইউনিভার্সিটিগুলি পোর্ট্রেট করে রাখছে যে মানে যখন মিছিল হয় কলজা কাঁপে যে এটা কোন দেশের নারীদের দেখতেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একই অবস্থা, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। এবং এদের তো আগের একটা অভ্যাস ছিল, আগে কথায় রক কাটতো আর কি। এই শিবিরের নাম শুনলে ভাই ওই 10 হাত দূর দিয়ে আমরা ছোটোবেলায় গেছি আর কি। এইটা তো তাদের হিস্ট্রি। তো তারা তো এগুলো বিশ্বাস করে না, তারা একেবারে টোটালি অস্বীকার করে ভাই। রক কাটার এগুলো শুনলে মানে আকাশ থেকে পড়লো আর কি। শিবিরের সাথে রক কাটার একটা সম্পর্ক ছিল। শিবিরের একজন মানে শুনলেই ভাই আমরা রাস্তা দিয়ে ওই যাইতাম না, ঘুরে যেতাম ভাই, বা যতক্ষণ ওই লোক ওখান থেকে না সরতেছে চুপচাপ দাঁড়া থাকতাম এক জায়গাতে, এত ভয় পাইতাম ওদের। তো দেখেন এখানে এই বাটপাড়ের এই নাচটা একটু দেখি, দেখেন কি একটা অবস্থা। চিন্তা কর, এটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নাচ। কি করা উচিত? জুলকারনাইন স্যার যে ধরতে পারছে যে এরা বাটপার, এটাই ভাই খুশি। তো দেখেন এখানে 23 ঘন্টা আগে জুলকারনাইন স্যার আরও একটা পোস্ট দিছে যে উনি লোকজনকে মানে প্রচণ্ড, তো আসলে লোকজনও মানে তার ফ্যান ফলোয়ার প্রচুর, আপনার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, আপনি এখন বিকৃত, আপনি বিশেষ দলের হয়ে কাজ করেন, এই সব জিনিস তাকে কমেন্ট করছে। এবং সে এইটা একটু মানে কষ্ট পায়ে এটার একটা রিপ্লাই দিছে। তো এখানে বলতেছে যে এটা লিখে সে বলতেছে যে এবার অন্য প্রসঙ্গে আসি, এই জায়গাটা একটু পড়ি, গুরুত্বপূর্ণ অংশে এটা একটু খেয়াল করেন। তরুণ নেতা ওসমান হাদির সাথে তার হত্যার সাথে জড়িত শুটার ফয়সাল করিম ওরফে দাউদের পরিচয় কে করিয়ে দেয়? কে করায়? ইনকিলাব মঞ্চটা কার? পিনাকির। হাদি ঢাকার বাসিন্দা না, বেড়ে উঠেছিল ঝালকাঠিতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাকে ঢাকায় আসতে হয়। স্বাভাবিকভাবে স্থানীয় অনেককে তার পক্ষে হয়তো চেনা সম্ভব ছিল না। ঢাকায় তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হতে কে সেই ব্যক্তি যে হাদির সাথে ফয়সালের পরিচয় করিয়ে দেয়, এবং কার ভরসায় হাদি ফয়সালকে নিজের সার্কেলে নিয়ে নেয়? মানে এটা তো ভাই আমরা বুঝি, এটার উত্তর আপনারাই খুঁজে বের করেন। আর যিনি পরিচয় করিয়ে দিলেন তিনি কি জানতেন না যে ফয়সাল ছেলেটা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট? ফয়সালের ছাত্রলীগের সম্পর্ক কি ওসমান হাদিকে জানানো হয়েছিল? তারপরে বলতেছে যে 5ই আগস্ট 2024 পরবর্তী সময় দায়রা, ইনকিলাব মঞ্চ সহ আরও কিছু সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিষয়টা এমন না যে এর আগে এইসব সংগঠনের অস্তিত্ব ছিল না, অবশ্যই ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে না। তবে 2024 আগস্ট পরবর্তী সময়ে তারা নিজেদের সামনে এনেছে। এসব সংগঠনের অর্থায়ন কারা করছে? তুরস্ক করছে, পিনাকি করছে। যদি কোনো বিদেশি রাষ্ট্র করে থাকে তাহলে তারা কারা? এবং আপনি নিশ্চয়ই অহেতুক কাউকে অর্থায়ন করবেন না, কোনো উদ্দেশ্য নিয়ে করবেন। সেই উদ্দেশ্যটা কি? একটা ক্লু দেই, এই উপমহাদেশে কোনো রাষ্ট্র সেই অর্থায়ন করছে না, এটা তো আমরা জানি। ওই মাহমুদুর রহমান আমার দেশের, সে কই ছিল? তুরস্কে ছিল, এবং সে ইনকিলাব মঞ্চের দায়িত্ব নিচ্ছে, ওখানে ইনকিলাব মঞ্চের যে সেন্টার সেটার দায়িত্ব নিচ্ছে, এটা বলছে না? তাহলে এই টাকাগুলি ওই ইনকিলাব মঞ্চ যদি তুরস্কের ফান্ডে না হয় তাহলে মাহমুদুর রহমান কেন বলবে? মাহমুদুর রহমানের যে ইনভলভমেন্ট, এটা তো এখন একটু সন্দেহজনক ভাই আমার দেশের।
যেই রাষ্ট্রটি অর্থায়ন করছে সেটা যখন বের করবেন তখন এটাও একটু যাচাই করে দেখবেন আগস্ট 2024 পরবর্তী সময় হতে কোনো বিশেষ দলকে তারা বারবারই নিজেদের মেহমান বানিয়েছে। মানে ওই সাদিক কায়েম টাইম এগুলো তো ওই তুরস্কে গেছে ওখানে, এবং প্রচুর কিছু হইলেই তুরস্কে, এবং ওখানে যে ফয়জুল হক না কি তারা ওই এদিক ওদিক জায়গা না পাইলেই তুরস্কে ছুটে যেত আর কি। মানে পাকিস্তান ওই তুরস্কটা একটা নিজেদের হাব বানাইছে আর কি। মানে এদিকে ওখানে সরাসরি না গিয়ে ওই তুরস্কে যাও ভাই, কি একটা অবস্থা। বিশেষ দলের ছাত্র সংগঠনের নেতাদেরও নিজ দেশে নিয়ে গেছে, মানে ওইটা হচ্ছে যে ওই শিবিরের কথা কয় আর কি। বিগত বছরগুলোতে তাদের পছন্দের এই সংগঠন সংশ্লিষ্টরাই সে দেশে বেশিরভাগ স্কলারশিপ পেয়েছে। মানে এখানে তো পাকিস্তানও দেখি, তারপরে তুরস্কও দেখি। দীর্ঘদিন সে দেশে থাকা একটি পত্রিকার সম্পাদকের সাথেই বা তাদের সম্পর্ক কি, মানে ওই যে মাহমুদুর রহমানের আমার দেশের সম্পাদকের কথা কয়। মানে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাতে তো এখন আমার দেশের সুবিধা হয়েছে। এক পক্ষ আসবে এবং এক পক্ষ কিন্তু আমার দেশ, এই ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো কিন্তু আমার দেশকেও আমরা দেখবো। তো এইটা তো ভাই দেশের বিরুদ্ধে দেশের ষড়যন্ত্র হচ্ছে আর কি। দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারে, এটা তো মানে মাথায় আসে না আর কি। এটা আপনারা কেউ কিছু মানে ক্লু পাইলে একটু বলেন যে একটা দেশের বাসিন্দা হয়ে সেই দেশের বিরুদ্ধেই আমি কিভাবে ষড়যন্ত্র করবো আর কি। এখানে বলতেছে দীর্ঘদিন সে দেশে থাকা একটি পত্রিকার সম্পাদকের সাথে বা তাদের সম্পর্ক কি, তাদের ওপর ভর করে আরও দুটি দেশ পশ্চিমা ও পূর্বের বাংলাদেশে আসলে কি করার পরিকল্পনা করছে, নিজের মেধার প্রয়োগ করুন, অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় যে যথেষ্ট কনস্পিরেসি চলতেছে এবং তুর্কান অ্যান্ড সাইরের এই লেখা এবং এই ডকুমেন্টারি এবং যেই জিনিসগুলা ভিডিওগুলি দেখাচ্ছে না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিলে ভাই ছোট দেশ, কিন্তু এটা আমাদের জনগণের পাওয়ার আছে ভাই। যখনই দেখছে যে বাংলাদেশ বিপদের মধ্যে দাঁড়ায় গেছে, প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে, ওই রিক্সাওয়ালাটা যে ওই এনসিপির এখানে ওই ঢাকা 8-এ ইলেকশন করতে চাইছিল আর কি সেলুট দিয়ে, তারও কিন্তু কন্ট্রিবিউশন আছে এই জুলাই আগস্টে। যে যেভাবে পারে ভাই দাঁড়া যায়, বাংলাদেশ যদি বিপদে পড়ে ভাই কেউ ছাড় দিবে না। এবং আপনারা দয়া করে দেশের বিরুদ্ধে যায়েন না, দেশের পক্ষে থাকেন আর কি। তো বন্ধুরা, আমার সাথে যারা থাকবেন অবশ্যই বাংলাদেশের পক্ষের শক্তি থাকবেন, এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি তারাই, এবং না পাকিস্তান, না ভারত, না তুরস্ক, না আমেরিকা, কারোরই কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশি দালাল হন, বিদেশের কোনো রাষ্ট্রের দালালি করেন না, বাংলাদেশের সাথেই থাকেন। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।